যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। অর্থাৎ বিভিন্ন মুঘল সম্রাটদের আমলে মনসবদারি প্রথার যে বিবর্তন সেটাই আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বা তোমরা যারা সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য বা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য। চলো আজকে প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। অ্যান্সারটা দেখো, ভারতবর্ষের মুঘল শাসন ব্যবস্থায় এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মনসবদারি প্রথা। সম্রাট আকবর মুঘল শাসন ব্যবস্থার সংস্কার করে এই মনসবদারি প্রথা চালু করেন। এই প্রথা ছিল যেমন জটিল তেমনই অভিনব। অভিনব মানে হচ্ছে নতুন ধরনের। তিনি মুঘল শাসন ব্যবস্থা সংস্কার করে জায়গির প্রথা বহুলাংশে লোপ করে এই মনসবদারি প্রথা চালু করেন। তারপর দেখো, মনসবদারি প্রথা প্রবর্তনের কারণ। মহামতি আকবর বিশেষ কয়েকটি কারণে মনসবদার প্রথা প্রবর্তন করেন। বাবর, হুমায়ুন, আকবরের শাসনের প্রথম দিকে মুঘল সেনাবাহিনী মুঘল, তুর্কি, পার্সি, আফগান প্রভৃতি বিদেশি সেনা দ্বারা গঠিত ছিল। মুঘল কি ছিল? মুঘল সেনাবাহিনী কি? তুর্কি, পার্সি, আফগান প্রভৃতি বিদেশি সেনা দ্বারা গঠিত ছিল। এক একটি জাতির সেনা সেই জাতির অন্তর্গত ছিল। এই মিশ্র জাতির সেনারা হুমায়ুনের প্রতি কোনো আনুগত্য না দেখানোয় মুঘল সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সুগঠিত করে সাম্রাজ্যকে রক্ষা করতে আকবর এক অভিনব প্রথা হিসাবে মনসবদারি প্রথা প্রবর্তন করেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। সাধারণত উচ্চ পদস্থ রাজকর্মচারীগণকে মনসবদার বলে অভিহিত করা হতো। এই প্রথার ওপর ভিত্তি করে আকবর সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন। প্রতিটি মনসব পদের অঙ্ক অনুসারে সেনাপতি ও আমলাদের ঊর্ধ্বস্তন এবং অধস্তন স্তরে ভাগ করা হতো। তারপর দেখো, মনসব প্রথার বৈশিষ্ট্য। আকবরের সময়কালে মনসব প্রথম প্রধান বৈশিষ্ট্যগুলি হলো মনসব, এটা লিখবে মনসব প্রথার, ঠিক আছে? বলছে আকবরের শাসনকালে মনসব প্রথার, পয় রফালা থয়াকার র দেবে এটা। মনসব প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো মনসবরা সম্রাট কর্তৃক নিযুক্ত হয়ে সম্রাটের অধীনে থাকতেন। তাদের নিয়োগ, উন্নতি ও পদচ্যুতির সমস্ত কিছুই নির্ভর করত সম্রাটের মর্জির ওপর। তারপর কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে দেখো, তুর্কি বা আফগান অধস্তন সেনাপতিরা ঊর্ধ্বস্তন সেনাপতির অধীনস্থ ছিল। মনসবের জাট ও সাওয়ার এই দুই দিক ছিল। জাট ও সাওয়ার এই দুই দিক ছিল। জাট ছিল মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদা এবং সাওয়ার শব্দটির দ্বারা মনসবদারদের অধীনে ঘোর সাওয়ার এবং সৈন্যের সংখ্যাকে বোঝানো হতো। তারপরে দেখো, যে কোনো মনসবদারকে সামরিক বা বেসামরিক কাজ করতে হতো, কারণ রাজ্যগুলির শাসকগণ মনসবদার হিসাবে গণ্য হতেন। প্রত্যেক মনসবদারকে সামরিক দায়িত্ব পালন করতে হতো। তারা নির্দিষ্ট সংখ্যক অশ্বারোহী সেনা প্রস্তুত রাখতেন এবং নিয়মিত নির্দিষ্ট সেনা সহ সম্রাটের সাথে যুদ্ধে যোগদান করতেন। বাদশাহের প্রতি এই আনুগত্যই ছিল মনসবদারদের উন্নতির মানদণ্ড। তারপর দেখো, মনসবের যোগ্যতা ও স্তরবিন্যাস। মনসবদারদের প্রধান দায়িত্ব ও কর্তব্য ছিল তার অধীনস্থ সৈনিকদের নিয়ে যুদ্ধ করা। আকবরের শাসন ব্যবস্থায় মনসবদাররা 10টি সৈন্যের অধিনায়ক থেকে 10,000 সৈন্যের অধিনায়ক পর্যন্ত মোট 33টি শ্রেণীতে বিভক্ত ছিল। 50,000-এর ঊর্ধ্বে মনসবগুলি সাধারণত রাজপুত্রদের জন্য নির্দিষ্ট করা হয়।
রাজপুত্রদের 10,000, 8,000 এবং 7,000 এই 3টি সর্বোচ্চ মনসবদারি পেতেন। তারপর দেখো মনসবদারদের আয়। মনসবদাররা সাধারণত জায়গিরের মাধ্যমে বেতন পেতেন, তবে নগদ অর্থে মনসবদারদের বেতন পেতেন। আকবর জায়গিরের পরিবর্তে নগদে বেতন দেওয়া বেশি পছন্দ করতেন। মনসবদাররা নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী বেতন পেতেন। 1,000 বলছে একজন 5,000ই মনসবদার মাসিক 18,000 টাকা বেতন পেতেন। এই সাথে ঘোড়া, হাতি, উট প্রভৃতি পশু পেতেন। তারপর দেখো মনসবদারি প্রথার ত্রুটিসমূহ। 1 নম্বর কি আছে, মনসবদাররা সাধারণ লোককে সামরিক পোশাক পরিয়ে তালিকাভুক্ত সৈন্য হিসাবে তাদের সরকারি কোষাগার থেকে অর্থ নিত। তারপরে কি বলা হচ্ছে দেখো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মনসবদারদের অধীনে সৈন্যরা সম্রাটের পরিবর্তে মনসবদারদের প্রতি অধিক আনুগত্য দেখাতো। সৈন্যদের মনসবদারের বদলে দেখো সৈন্যদের মনসবদার বদলের ব্যবস্থা ছিল না। 3 নম্বর হচ্ছে মনসবদারদের মাধ্যমে সৈন্যদের বেতন দেওয়া দুর্নীতি ব্যাপকভাবে দেখা দেয়। আর 4 নম্বর এই প্রথায় কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থা না থাকায় সেনাদের প্রশিক্ষণ দেওয়া যেত না এবং তাদের সংহতি রক্ষা করা যেত না। পরে দেখো এবার জাহাঙ্গীরের আমলে আর্থিক কারণে মনসবদারদের অধীনস্থ সাওয়ারদের গড় বেতন 240 এর পরিবর্তে 200 টাকা করা হয়। জাহাঙ্গীর 2 ঘোড় সাওয়ারি ও 3 ঘোড় সাওয়ারি প্রথার প্রবর্তন করে। এই প্রথা অনুযায়ী একজন মনসবদার তার সাওয়ারের পদের জন্য নির্দিষ্ট সংখ্যক সাওয়ারের দ্বিগুণ সাওয়ার রাখার অধিকার পেতেন, কিন্তু জাটপট অপরিবর্তিত থাকতো। এই বাড়তি সাওয়ারদের জন্য তাকে অধিক অর্থ দেওয়া হতো। 3 ঘোড়সাওয়ার পদের অধিকারীকে অর্থাৎ 5,000 সৈন্য মজুদ রাখতে হতো। মনসবদারকে 5,000 সৈন্য মজুদ রাখতে হতো। মনসবদারদের নিজস্ব বেতনও অনেক ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়। এবারে দেখো শাহজাহানের আমলে মনসবদারি প্রথা। শাহজাহানের আমলে মনসবদারদের অধীনস্থ সাওয়ার সংখ্যা কমিয়ে 1/3 বা 1/5 রাখার অনুমতি পাওয়া যেত। শাহজাহান জায়গিরের আয় থেকে যে বেতন মনসবদারদের দেন তা প্রকৃত বেতনের অপেক্ষা অনেক কম। ইহা 6 থেকে 8 মাসের বেতনের সমান হতো। বেতনের পরিমাণ হ্রাস করায় অসন্তোষ দেখা দেবার আশঙ্কায় শাহজাহান মনসবদারদের অধীনস্থ সৈনিক ও ঘোড়ার সংখ্যা কমিয়ে দেয়। তারপর দেখো এই জন্য এক জটিল মাসিক সূচক তৈরি করা হয়। মনসবদারদের বেতন 10, 8, 6 বা 5 মাসের পর্যায়ে বিভক্ত করে তাদের অধীনস্থ সৈনিক ও ঘোড়ার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। যেমন 20,000 জাট ও 3,000 সাওয়ার পদের মনসবদার 1,000 সৈন্য প্রস্তুত রাখবেন এবং ঘোড়া রাখবেন 1,800টি এবং 6 মাসে হলে 1,000 মানে 200টি। তারপরে দেখো ঔরঙ্গজেবের আমলে মনসবদারি প্রথা। ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের সন্তুষ্ট করার জন্য বৃহৎ মনসবদারের ব্যবস্থা করা হয়, কিন্তু 5 মাসের বেতন স্তরে অন্তর্ভুক্ত করা হয়। এতে মারাঠা সর্দাররা উচ্চপদ লাভ করেন, কিন্তু কম সংখ্যক ঘোড়া ও সৈনিক প্রস্তুত রাখতেন। এতে সেনাবাহিনীর দুর্বলতা বৃদ্ধি পায়। তারপর দেখো মূল্যায়ন। উপসংহারে বলা যায় যে মনসবদারি প্রথায় বহু দোষ ত্রুটি থাকলেও এই প্রথাকে মুঘল যুগের সবচেয়ে কার্যকর ও সফল প্রথা বলা যায়, কারণ এই প্রথার মাধ্যমে সৈন্য সংগ্রহ করা সহজ ছিল। মধ্যযুগের ইউরোপে সামন্তরা যেরূপ রক্ষণশীল ছিল, মনসবদারগণ সেইরূপ রক্ষণশীল কখনোই হতে পারেননি, কারণ মনসবদারদের পদটি বংশগত ছিল না। পদোন্নতি ও পুরস্কারের জন্য প্রত্যেক মনসবদারকে সম্রাটের অনুগ্রহের ওপর নির্ভর করতে হতো। সুতরাং সেই যুগের মাপকাঠিতে এই মনসবদারি প্রথা ছিল সর্বাধিক যুগ উপযোগী ব্যবস্থা।